ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। আমাদের আজকের বিষয় আমরা জুলাই সনদ বাস্তবায়ন ও নির্বাচন, এটি জেনারেলাইজ, এটি এই নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে এবং যে আলোচনা চলছে সবগুলোই এটার সাথে মিলে, যে কারণে আমরা এই বিষয়টির নাম রেখেছি জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচন। তবে অনুষ্ঠানের প্রথমে আমরা যেটি করব যে আজকে চিফ প্রসিকিউটর একটি বক্তব্য দিয়েছেন যে সেনাবাহিনীকে কেউ কেউ উস্কে দেওয়ার চেষ্টা করছে। আসলে সেনাবাহিনীকে এমন উস্কে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের আমাদের সমাজে এবং আমাদের রাজনীতিতে কি প্রভাব থাকবে, আমরা এটি নিয়ে আলোচনা করব। দর্শক, আরেকটি বিষয় আপনাদেরকে বলি, সেটি হলো যে জামাত ইসলামের ক্ষমা চাওয়া নিয়ে দীর্ঘ রাজনৈতিক বক্তব্য ছিল। এই রাজনৈতিক বক্তব্যটার মধ্যে সবচেয়ে বেশি রাজনৈতিক সুবিধা নেওয়া কোনো নেগেটিভ বিষয় না। যে তার বয়ান তৈরি করে রাজনৈতিক সুবিধা নিতে পারবে সেটা তার বুদ্ধিবৃত্তিক খেলা। সেখানে এই যে জামাত যে ক্ষমা চায় না, এই বুদ্ধিবৃত্তিক খেলায় দীর্ঘ সময় লাভবান হয়েছে আওয়ামী লীগ। আজকে ডাক্তার শফিকুর রহমান নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, এটি নিয়ে আলোচনা করব। তবে এর আগে শিরোনাম দেখে আসবো। শেখ হাসিনা সহ 3 জনের মানবতা বিরোধী অপরাধের বিচার শেষ। রায়ের তারিখ ঘোষণা 13 নভেম্বর। ন্যায় বিচার পাবে দুপক্ষই, সর্বোচ্চ সাজার প্রত্যাশা। উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের সংশোধনীতে অনুমোদন। বাতিল হলো ইভিএম পদ্ধতি, নির্বাচন করতে পারবে না পলাতকরা, জানালেন আইন উপদেষ্টা। নির্বাচন পেছানোর চেষ্টা করছে কিছু দল, অভিযোগ মির্জা ফখরুলের। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে বিএনপির 36 প্রস্তাব। 71 সহ অতীতের সব ভুলের জন্য আবারও ক্ষমা চেয়েছে জামায়াতে ইসলামী। অতীত নিয়ে প্রশ্ন তুললে বিভক্ত হবে জাতি, মন্তব্য আমিরের। এবং মিরপুরের শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 179 রানে হারিয়েছে বাংলাদেশ। 2-1 ব্যবধানে সিরিজে জিতল টাইগাররা। আমাদের সঙ্গে যে আলোচনায় যারা যুক্ত হয়েছেন, ডক্টর মোহাম্মদ হাসানাত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি যে কথাটি বলছিলাম যে আজকে প্রসিকিউশনে একটি বিষয় উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যে কোথাও থেকে কোনো জায়গায় উনি নামটি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম বলেছেন, এবং সেটার জন্য বেশ কিছু প্রমাণও দিয়েছেন, যে ভিডিও বার্তাগুলো দিয়েছেন যে শেখ হাসিনার ভারত থেকেই, আসলে এটা ভারতের মাটিতে বসেই এই বক্তব্যগুলো দিচ্ছেন, এবং এটি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার মতো। এবং কাছাকাছি আর একটা বক্তব্য এখন দিয়ে রাখি, সেটি হলো যে আজকে সকালে না বিকেলে জাতীয় পার্টির কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পার্টির একটা অনুষ্ঠান হয়, সেখানে তারা বলে অন্তর্বর্তী সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। এই কথাগুলো জাতীয় পার্টি আওয়ামী লীগের থেকে আসছে। ডক্টর হাসনাত আলী, ধন্যবাদ। কিভাবে এগুলোকে ব্যাখ্যা করবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাচ্ছি আমার সহ আলোচক এবং যারা এই মুহূর্তে আপনার শো দেখছেন। দেখেন, এই অভিযোগের ভেতরে অন্তর্নিহিত তাৎপর্য কি সেটি আমি জানি না, জানার কথাও নয়। তবে রাজনীতির অন্তরালে কিছু খেলা চলছে, পর্দার অন্তরালে কিছু কলকাঠি নাড়ানাড়ি হচ্ছে, এটি বোঝা যায় রাজনৈতিক দলগুলোর কথাবার্তা এবং কর্মকাণ্ডে। তবে আমি প্রথমেই সাধুবাদ জানাতে চাই জামাত ইসলামকে, যে স্বাধীনতার 53 বছর পরে তারা তাদের ভুল স্বীকার করেছে, জাতির কাছে ক্ষমা চেয়েছে, এবং এর মধ্য দিয়ে তারা রাজনৈতিক একটি বেনিফিট নিতে চায়। সেটা নিতে চাইলেও আমি তাদেরকে সাধুবাদ জানাবো যে তারা তাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়েছে এবং ক্ষমা চেয়েছে। এটা নিয়ে আমরা একটু বিশদে আলোচনা করব। তারপর বিষয়টা তাজুল ইসলাম সাহেবের কথা যেটা বলছেন, দেখেন প্রসিকিউশন উনি যে সমস্ত কথাগুলো বলেছেন এটা তো সত্য, যে ভারতের মাটিতে ব্যবহার করে আমি এই মুহূর্তে 3-4টা লাইন বলি আপনাকে। তাজুল ইসলাম জানান যে শেখ হাসিনা তার রিসেন্ট, সম্ভবত গত পরশুদিনে একটা বক্তব্য বলেছেন, তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না? রাষ্ট্রের মধ্যে একটি সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী সেই ফাঁদে পা দেয়নি। না, রুখে দাঁড়াচ্ছ না, সেনাবাহিনীকে রুখে দাঁড়ানোর যে আপনি দিতে পারেন কিনা, বা এটার আইনি ভিত্তি কি, এইটা দিয়ে কি আপনার রাষ্ট্রদ্রোহর অপরাধের মধ্যে যায় কিনা আমি জানি না। দেখেন, এর চেয়ে অনেক
কম গুরুত্বপূর্ণ কথা এবং হিংসাত্মক কথার জন্যও কিন্তু গত 18টি বছর বহু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে। মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পাদক, তার বিরুদ্ধে করা হয়েছে, তারেক রহমানের বিরুদ্ধে করা হয়েছে, অজস্র নেতা নেত্রীর বিরুদ্ধে মামলা ছিল রাষ্ট্রদ্রোহের। কিন্তু এটি তো ভয়াবহ রাষ্ট্রদ্রোহ, যে সেনাবাহিনী তার একটা সুশৃঙ্খল বাহিনী, সেই বাহিনীটি একটি অর্ডিন্যান্সের মাধ্যমে পরিচালিত হয়, তাদের নিজস্ব আইন আছে, বিচার ব্যবস্থা আছে, শৃঙ্খলাবোধ তারা আছে, এবং তাদেরকে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো শুধু রাষ্ট্রদ্রোহিতার সর্বোচ্চ পর্যায়ের অপরাধের একটি সামিল। আমি সেই জায়গায় যাব না, যাওয়ার পাশাপাশি একটা জিনিস বলি, দেখেন ভারত প্রতিনিয়ত আমাদেরকে এই 53 বছরে আমাদের মাটি ব্যবহার করে ভারতের সার্বভৌমত্ব স্বাধীনতার বিপক্ষে কাজ করার অভিযোগে অভিযুক্ত করেছে, আমাদের পাহাড়কে অশান্ত করেছে, শান্ত হতে দেয়নি, কত তাজা প্রাণ ঝরে গেছে, আমাদের তরুণ সেনাবাহিনীর কর্মকর্তারা রক্ত ঝরেছে, উস্কানি ভারত দিয়েছে বলবে বিভিন্নভাবে বাংলাদেশের এক ধরনের পারসেপশন আছে। এখন যে পলাতক ব্যক্তির পাসপোর্ট নেই, ভিসা নেই, সেই ব্যক্তি ভারতের মাটিতে বসে এই ধরনের কর্মকাণ্ড ভারত কী করে সমর্থন করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, সেটি আজকে ভারতকে বোধহয় প্রশ্ন করাই যায়। তারা তো একটা পার্শ্ববর্তী রাষ্ট্র। ভারত সম্ভবত মাঝখানে একদিন বলেছিল যে ওনাকে কথা বলতে আমরা দেবো না, এটা ডক্টর ইউনূস এই অনুরোধটা করেছিলেন যে ওখানে থেকে উনি যেন কথা না বলেন। না, উনি কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনার মনে থাকবার কথা যে তারেক রহমানের একটি বক্তব্য দেশে প্রচার করতে দেওয়া হয়নি কোর্টের কারণে। আমি এটি আজকে তাজুল ইসলাম সাহেব যেটা কোর্টের নজরে এনেছেন, আমি তো মনে করি যে কোর্ট থেকে একটি জাজমেন্ট হলে ভালো হতো। আমি তো কোর্ট সম্পর্কে কিছু বলতে পারবো না, যে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আমার দেশের স্থিতিশীলতা, আমার দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আমার দেশের স্বাধীনতা, অখণ্ডতা এবং একটি শৃঙ্খলিত বাহিনীর শৃঙ্খলা বিনষ্ট করার জন্য যে স্টেটমেন্ট করেছেন, এ ধরনের বক্তব্য যেন দেশে প্রচারিত না হয়, পাবলিক যেন দেখতে না পারে এবং কোনো মিডিয়ায় যেন এগুলো না আসে, তার জন্য বোধহয় এখনই সরকারিভাবে এবং আদালতের ভিতরে এক ধরনের এমবার্গো ইম্পোজ করা উচিত। না হলে এটি তো ভয়াবহ কথা। আর একটা জিনিস দেখেন, বিচার হচ্ছে, অপরাধ করলে পাবলিকের বিচার করা যাবে, অপরাধ করলে শিক্ষকের বিচার করা যাবে, অপরাধ করলে সাংবাদিকের হাতে হাত করা পড়ানো যাবে, কোমরে দড়ি বাঁধানো যাবে, অপরাধ করলে সাবেক মন্ত্রী, এমপি, 3 বারের প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে জেলখানায় একাকিত্ব জীবন দান করা যাবে, অপরাধ করলে দেশ থেকে নাজেহাল করে অপমানিত করে নির্বাসনে পাঠানো যাবে। তাহলে অপরাধ করলে অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না কেন? অপরাধীর বিচার করা যাবে না কেন? আপনি যদি জুলাই সনদের কথা বলেন, তার মধ্যে তো অন্যতম একটি চাওয়া যে অপরাধীদের বিচার, খুনিদের বিচার। যে ব্যক্তিরা আয়নাঘর তৈরি করলো, যে ব্যক্তিরা নিরপরাধ রাজনীতিবিদ এবং সাংবাদিক, বুদ্ধিজীবী মানুষদেরকে দিনের পর দিন নির্যাতন করলো, ক্রসফায়ারের নামে মানুষ হত্যা করলো, তাদেরকে আপনি সেনাবাহিনীর অফিসার, সেই একটু শেষ করে দিই, পরিচয়টা নিঃসন্দেহে আমাদের অহংকারের জায়গা, সেটাকে পাশে রেখে আমরা এটা মনে করি না কেন তারা অপরাধী? তারা অপরাধ সংগঠিত করেছে, প্রমাণ যদি থেকে থাকে তাদের বিচার করা যাবে না কেন? এবং আমিও তো মনে করি যে সেনাবাহিনী বরং সহযোগিতা করবে, যে তাদের শৃঙ্খলিত বা সুশৃঙ্খল বা একটা গর্বের যে বাহিনী, সেই বাহিনীর পোশাক পরে যারা এই ধরনের অপকর্মে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত, আমি বলছি না তারা শাস্তি পাইছে, আইনের বিচারের মধ্য দিয়ে যদি তারা মুক্ত হয়ে যায় আমি খুশি হব। কিন্তু আইনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি অপরাধীরা শাস্তি পায়, সেটা বোধহয় দেশবাসী প্রত্যাশা করে, সেটাই বোধহয় জুলাই সনদের প্রকৃত চেতনা, সেটাই বোধহয় জুলাইয়ের সবচেয়ে বড় বিষয়। হাসান ভাই, আপনার আবার আসবো, শিশিরের কাছে যেতে চাই। এই যে যে বক্তব্যগুলো দিচ্ছেন, আপনি জানেন যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের যে সাক্ষীগুলো, সেটি না হয়ে গিয়েছে। এখানে নাহিদ ইসলামও বক্তব্য রেখেছেন এই ট্রাইব্যুনালে। এই সময় মিডিয়ার আসলে কি করার? মিডিয়াও কিন্তু এটা প্রচার করছে, ডিজিটালে প্রচার হচ্ছে, যেখানে একটু আগে ডক্টর হাসনাত বললেন যে এর আগে তারেক রহমানের বক্তব্য একটা কোর্টের এমবার্গো দিয়ে থামিয়ে দেওয়া হয়েছিল। ধন্যবাদ শান্ত ভাই আপনাকে। আপনার মাধ্যমে আমি বৈশাখী টেলিভিশন সকল দর্শক শ্রোতাকে, আমার সহ আলোচক প্রফেসর হাসনাত স্যারকে।
আসলে আমি শুরু থেকেই যাই, আপনি যে জিনিসটি বললেন যে সেনাবাহিনীকে উস্কানি দেওয়া হচ্ছে দেশের বাইরে থেকে, ভারতের মাটি ব্যবহার করি। আসলে দেখেন, আমরা শেখ হাসিনা এবং ভারতকে আমরা কখনো আলাদা চোখে দেখি নাই। যাই শেখ হাসিনা তাই হচ্ছে ইন্ডিয়া। আমরা বিগত 17 বছর এখানে ভারতীয় অপশাসন দেখেছি, আমরা ভারতীয় কলোনাইজড ছিলাম। এটাকে আপনি যেভাবে ব্যাখ্যা করেন, এই শেখ হাসিনার এই অপশাসন, এটা ভারতীয় কলোনাইজড ছিলাম আমরা এখানে। এই উপনিবেশ থেকে আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আমরা পুরোপুরি এখনও তাদের এস্টাবলিশমেন্ট ভাঙতে পারিনি। না ভাঙতে পারার কারণে ভারত তার একজন কর্মকর্তা শেখ হাসিনাকে দিয়ে এখনও বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন বাহিনীর মধ্যে, ভারতের কর্মকর্তা, হ্যাঁ, সে একজন চাকরিজীবী। জাতীয় পার্টি জিএম খাতে যেভাবে এখনও একজন চাকরিজীবী ভারতীয় গোয়েন্দা সংস্থার এবং ভারত সরকারের, ঠিক শেখ হাসিনা একজন চাকরিজীবী এখানে ছিলেন। আমরা এর বেশি কিছু এখানে তাদেরকে চিন্তা করার কোনো সুযোগ নেই। আপনাকে আরেকটি উদাহরণ দিই, ভারত কীভাবে তার প্রতিবেশী রাষ্ট্রে এভাবে চাকরিজীবীদেরকে দিয়ে রাজনীতিবিদ সাজায়, বিভিন্ন সিভিল সোসাইটি সাজায়। তার একটি প্রমাণ হচ্ছে শ্রীলঙ্কায় সে তামিলদেরকে জঙ্গি প্রশিক্ষণ দিয়ে শ্রীলঙ্কার জাতিগত বিদ্বেষ তৈরি করেছে। ভারত এখন চাচ্ছে শেখ হাসিনাকে দিয়ে আওয়ামী লীগ যুবলীগকে আবার জঙ্গি কায়দায় শ্রীলঙ্কার তামিল টাইগারদের মতন এখানে একটি বিচ্ছিন্নতাবাদ শুরু করে দেওয়া, মিলিটারির মধ্যে এখানে একটি উস্কানি দিয়ে সরকারকে বিপদে ফেলা, বা একটি সেনা অভ্যুত্থান ঘটানোর জন্য, ভারতপন্থী সেনা অভ্যুত্থান ঘটানোর জন্য। তা সবচেয়ে আশার দিক হচ্ছে বাংলাদেশপন্থী সেনাবাহিনীর লোকজন, দেশপ্রেমিক সেনাবাহিনীর লোকজন তাকে 3 আগস্ট, 4 আগস্ট, 5 আগস্ট শেখ হাসিনার এই কথায় কর্ণপাত না করে বাংলাদেশের মাটি এবং মানুষের জন্য তারা রাস্তায় দাঁড়িয়েছে, ছাত্র জনতার পক্ষ নিয়েছে, যার কারণে আমাদের বিপ্লব অনেক বেশি সহজ হয়েছে। তো আমরা মনে করি শেখ হাসিনার এই যে আচরণ, উস্কানি, এটা ভারতের একটি দলীয় পলিসি, স্টেট পলিসি হতে পারে, এবং এটাকে আমাদের বাংলাদেশের জনগণ ভারতের অ্যাপ্রোচ মনে করা উচিত। ভারত কখনো চাইবে না এখানে আমাদের কোনো ডেমোক্রেটিক একটি উত্তরণ ঘটুক বা আমাদের ডেমোক্রেটিক ট্রানজিশনটা একটু ইজিয়ার হোক। তারা চাইবে যেই গভর্নমেন্টে আসুক একটা বিচ্ছিন্নতাবাদ যদি ঘটানো যায়, বা একটা যদি সেনা অভ্যুত্থান, যদি ভারতপন্থী সেনা অভ্যুত্থান যদি ঘটানো যায়। তো আমাদের এই ব্যাপারগুলোতে আমরা সবসময় সতর্ক থাকা প্রয়োজন। সকল রাজনৈতিক দলকে এই জায়গায় দায়িত্বশীল আচরণ করতে হবে। আমরা বারবার বলে আসছি, আমরা কোনো বাহিনীর বিপক্ষে না। বাহিনী তো কিছু বাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী তো রাস্তায় তো যুবলীগকে আমাদের সামনে ধাওয়া দিয়েছে এবং আমাদেরকে কিছু জায়গায় সেভ করেছে, কিন্তু যারা এই জুলাই আন্দোলনে সরাসরি গুলি করেছে, এই যে কর্নেল রেদওয়ান, সে তো গুলি করেছে, ফুটেজ আছে, এবং যারা গুম খুনের সাথে জড়িত, জাতিসংঘের মানবাধিকার রিপোর্টে যাদেরকে দোষী হিসেবে সাব্যস্ত করেছে, আমরা তো সেই সমস্ত কতিপয় আর্মি অফিসার বা বিভিন্ন বাহিনীর অফিসারদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসার জন্য বলছি। এবং আমরা বলছি না তাদেরকে যেন একটি বিচার করে দেওয়া হোক, আমরা বলেছি তাদের উপরে ন্যায় বিচার আরোপ করা হোক, কোনোভাবে তাদের উপরে জুলুম করা না হোক। তারা যতটুকু শাস্তি করেছে ততটুকু শাস্তি দেওয়া হোক। এখানে তো বাহিনীকে শাস্তি দেওয়ার কথা বলছি না, আমি দুষ্কৃতিকারীদের শাস্তি দেওয়ার কথা বলছি। আমরা আরেকটি ইনফরমেশন, সেটি হলো যে আর যারা যারা আছেন এই মামলারই আসামি, মন্ত্রী, তারপর সম্ভবত চিফ ইলেকশন কমিশনার এই ঘটনা না আটকানো আছে। আমি আসলে বলতে চাচ্ছি যে সেনাবাহিনীর ওনাদের জন্য সাবজেল জায়গাটা আইনের ব্যাখ্যাকে আমি জানি না যে এটার এটি কিন্তু অন্যদের ক্ষেত্রে হয়নি। তো তারা কি এখনো সেনাবাহিনীর ইয়ে পাচ্ছে কিনা, বা তাদের তো চাকরি নাই না, সার্ভিং অফিসারও আছে কয়েকজন। না, সার্ভিং অফিসারের ওই অপরাধ ট্রাইব্যুনালের আইনটাই এমন, আপনি অভিযুক্ত হওয়ার সাথে সাথে আপনার চাকরিটা স্বয়ংক্রিয়ভাবে চলে যাবে। না দেখেন, সাবজেল হওয়ার নজির বাংলাদেশে নাই এমনটি নয়। আছে 111-এর পরে সাবেক 2 প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা, তাদের জন্য কিন্তু সাবজেল হয়েছিল। এটা আইনের সেই ব্যাখ্যায় আমি না গিয়ে শুধু বলি যে এটা যদি বাহিনীর শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে যদি হয়ে থাকে ভালো, কিন্তু তবে আমি এটা দৃঢ়ভাবে চাই, আমি এই বাহিনী বলছি না, যারা আয়নাঘর সৃষ্টি করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই, গোটা জাতি শাস্তি চাই। যারা আমার 1500+ সন্তানকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি ছুঁড়েছে, শিশু হত্যা করেছে,
তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। তার গায়ে কী লেবাস আছে, সে কোন দল, সে দেখতে সাদা না কালো, এটি আমার দেখার দরকার নেই। আমার দেখার দরকার একজন অপরাধীকে অপরাধী হিসেবে চিহ্নিত করে আইনের সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে কোনো নিরপরাধ ব্যক্তি যেন সাজা না পায়, এবং পাশাপাশি কোনো অপরাধীও যেন আইনের ফাঁক ফোকর দিয়ে কোনো ব্লেসিং না পায়, সেই বিষয়টা নিশ্চিত করবে আদালত। সেটা জাতি প্রত্যাশা করে। আমরাও সেই প্রত্যাশা করছি। আমি এখন আসলে পলিটিক্সের আলোচনাতেই যেতে হবে। আজকে সারাদিন পলিটিক্সের বিভিন্ন আলোচনা শুনছি, বিশেষ করে এনসিপি নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ একটি কথা বলেছেন। সেটি হলো যে আমার মনে হয় এনসিপিকেই ইঙ্গিত করা হয়েছে যে একটি দল এখন জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার সুযোগ খুঁজছে। এটিকে আসলে এনসিপিকেই ইঙ্গিত করা হয়েছে কিনা শিশির? প্রথমত হচ্ছে সালাউদ্দিন সাহেব উনি এনসিপিকে উদ্দেশ্য করে বলেছে বলে আমরা ধরে নিচ্ছি, কিন্তু যদি উদ্দেশ্য করে নাও বলে থাকে, এনসিপির এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য আছে। আমরা শুরু থেকে বলেছি আমরা জুলাই সনদ এবং এই জুলাই সনদ বাস্তবায়ন, নতুন সংবিধান, গণপরিষদ নির্বাচন বা গণভোট যাই হোক, আমরাই সবার আগে কিন্তু এগুলোর জন্য ফাইট দিয়েছি এবং এগুলো আমাদের আন্দোলনের ফসল এবং আমরা এগুলো সৃষ্টি করেছি এবং এই শব্দ বাক্য অনেক কিছুই আমাদের দেয়া এখানে। আপনি যদি লক্ষ্য করেন, আমরা কিন্তু এখনও বলিনি আমরা সনদে স্বাক্ষর করব না। আমরা বলেছি যদি এই জুলাই সনদকে শুধুমাত্র এটি কাগজের একটি দলিল হিসাবে না দেখে এটিকে যদি একটি আইনি ভিত্তি দেওয়া হয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়, তাহলে আমরা এটাতে স্বাক্ষর করতে রাজি আছি। কেন আমরা স্বাক্ষর করিনি এইটাতে? কারণ আমরা দেখেছি 90-এর যে আন্দোলন, 3 দলীয় রূপরেখার এই ধরনের একটি কাগজে দলিল ছিল, যার ছিটেপুটেও বাস্তবায়ন হয়নি, বরং স্যাটেল ইস্যু, তত্ত্বাবধায়ক সরকার ইস্যু, পরবর্তীতে 1996-তে গিয়ে হরতাল, অবরোধ এবং ভাঙচুর, হানাহানির মধ্য দিয়ে আবার সমাধান হওয়া লাগছে। তো আমরা এই জন্য বলছি আমরা সব কিছু আদালতের হাতে ছেড়ে দিব না। আমরা একটি বিপ্লব করেছি, বিপ্লবের ফসল এই সরকার, এই সকল স্টেক সকলকে নিয়ে আমরা এটি সাংবিধানিক স্বীকৃতি এবং আইনি বৈধতা দিলেই আমরা স্বাক্ষর করতে প্রস্তুত। আমরা যদি স্বাক্ষর করি কিন্তু এটা আইনি স্বীকৃতি দেওয়া হলো না, সাংবিধানিক বৈধতা দেওয়া হলো না, তাহলে তো আর্টিকেল 7 অনুযায়ী ওই যে 1972 সালের মুজিব ইন্দিরার যে সংবিধান, ওই সংবিধান অনুযায়ী তো আমরা আর্টিকেল 7 অনুযায়ী তো আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয় এই বিদ্যমান সংবিধান ভায়োলেশনের জন্য। তার মানে আপনাকে এই সংবিধান সুরক্ষা দেয় না। এই জন্য আমরা বলছি আমাদের সাংবিধানিক সুরক্ষার দরকার, স্বীকৃতি দরকার, আইনি ভিত্তির দরকার। সুতরাং আমরা তো চাইব যারাই বিপ্লব করেছে এই আপামর জনতা সবার সুরক্ষা দরকার এবং সেটি সাংবিধানিকভাবে। 90-এও কিন্তু এরকম জনতাই না, 90টা শুধু ছিল কাগজে একটি রাজনৈতিক চুক্তি বা দলিল, কোনো সাংবিধানিক স্বীকৃতি ছিল না। এই বিষয়ে আসলে আপনার কাছে আসবো। আমরা একটা বিরতিতে যাব, বিরতির পরে আসবো। আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবারও স্বাগত। ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারের যে আলোচনাটি শিশির শুরু করলেন, যে শিশিরের কথা থেকে আমরা এমন মনে হলাম যে এনসিপি যদি জুলাই সনদে স্বাক্ষর না করে তাহলে মনে হয় এটা আইনগত ভিত্তি পাবে না। আপনি তো এরকম একটা বিষয়ই বললেন। না, আমরা বলছি যদি এটা আইনগত ভিত্তি না দেওয়া হয় এবং সাংবিধানিক স্বীকৃতি দেওয়া না হয়, তাহলে আমাদের স্বাক্ষর করা না করার মধ্যে কোনো তফাৎ নাই। এটা একটি কাগজের চুক্তি। এতে বিপ্লবীদের জন্য, এই অভ্যুত্থানের শক্তির জন্য কোনো লাভ নাই, আমাদের এতে কোনো বেনিফিট নেই। আমরা মনে করি বাংলাদেশে যারা এই বিপ্লবের অংশীদার, এই যে সারা বাংলাদেশের মানুষ, তাদের সবাই সুরক্ষার জন্য এখানে সাংবিধানিক স্বীকৃতি এবং আইনি ভিত্তি দিতে হবে। কোনোভাবেই এটাকে মুজিববাদী ওই 72-এর সংবিধানের যারা মধ্যে এটা রাখা স্বাক্ষর যাবে না। করছে তারা কি মুজিববাদী সংগঠন? তারা বিদ্যমান যে পলিটিক্যাল পার্টিগুলো এনসিপি ছাড়া তারা তো সবাই নির্বাচন চায়, কিন্তু আমরা তো মনে করি নির্বাচন ছাড়াও রাষ্ট্র গঠনের অনেক কিছু বাকি আছে, রাষ্ট্রের মৌলিক পরিবর্তন বাকি আছে, যার মৌলিক পরিবর্তন হচ্ছে ক্ষমতায় কে থাকবে তখন এই পরিবর্তনগুলো করার সময়?
না, একটা বিপ্লবী আমরা তো এখানে কোনো নিয়মতান্ত্রিকভাবে এই দুঃশাসনকে পতন করিনি, আমরা তো বিপ্লব করেছি। তাহলে অনেক কিছু রিফর্ম করে তো নির্বাচনে যাইতে হবে, এবং নির্বাচন তো সবাই দ্রুত চাচ্ছে। ইভেন এনসিপি যে ফেব্রুয়ারির কথাই বলা হচ্ছে, এনসিপি বলছে নির্বাচন যদি আরও আগে দেওয়া লাগে কোনো সমস্যা নাই, এটা আপনারা জানুয়ারিতে করতে পারেন, ডিসেম্বরে করতে পারেন, নভেম্বরে করতে পারেন। আমাদের মূল যে যে কনসার্নের জিনিস হচ্ছে জুলাই সনদ লাগবে এবং সেটা সাংবিধানিক স্বীকৃতি লাগবে, আইনি ভিত্তি লাগবে। পাশাপাশি আমরা যেটা বলেছি, আমাদের নতুন একটি সংবিধান লাগবে। কোনো মতে ৭২-এর মুজিবিন্দিরা সংবিধানে থাকা যাবে না, যে সংবিধান কাঠামোগতভাবে ফেসিস্ট তৈরি করে, যে সংবিধান আলোকে 1% ভোট না পেয়েও কেউ প্রধানমন্ত্রী থাকতে পারে, এমপি থাকতে পারে, আপনি জনপ্রতিনিধি থাকতে এই যে পারে। ঐক্যমত্য কমিশনের থেকে সবাই বসে বিভিন্ন ধরনের আলোচনা করে এখন শেষ মুহূর্তে এসে জানি আমি আসলে এটার ব্যাখ্যা কি, যে আইনগত ভিত্তিটা আসলে কি প্রক্রিয়া হবে, কিভাবে কি হবে, এই সমাধানের জায়গাটা, এটা তো আগেও করা যেত, আগে সমাধান করে নেওয়ার সুযোগ ছিল, সেটাও করা হয়নি। এখন এনসিপি এটি নিয়ে আলোচনা যাচ্ছে, নির্বাচনটা হবে কি হবে না, গণভোট হবে কি হবে না, এগুলো নিয়ে আলোচনা চলে আসতেছে। দেখেন, আমি একটু বলি আপনাকে ছোট করে। ৭২-এর সংবিধান মানি না, এটা মুজিবীয় সংবিধান। এ সমস্ত বায়বীয় কথা বলাই যায়, বলতে শুনতে খুব ভালো লাগে, কিন্তু বাস্তবতা হলো ৭২-এর সংবিধানকে অস্বীকার করে তো আমরা দেশ চালাতে পারবো না। এই ৭২ সংবিধানের যে সংবিধান, সেই সংবিধানের আলোকেই অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছেন, এটা মাথা রাখতে হবে। তাহলে যে সরকারটা, আমি যদি ৭২-এর সংবিধানকে যদি অস্বীকার করি, তাহলে সেই সংবিধানের যে ধারা অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে, তাদের প্রণীত সনদ কী করে আপনি আইনি ভিত্তি দেবেন? তাহলে ওটাকে মানতে হবে। তাহলে ওটাকে মানার পরে আপনি আসলে চানটা কি? এই জুলাই সনদের মূল চেতনার জায়গাটা কোন জায়গায়? 3টি মূল চেতনার জায়গাটি আছে। একটি জায়গা গণতন্ত্রটা পুনঃপ্রতিষ্ঠিত করা এবং অবাধ নির্বাচনের একটি ব্যবস্থা করা। 2 নম্বর যে বিষয় ছিল, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে দলীয়করণের মাধ্যমে, এর সংস্কার করা এবং এর জবাবদিহিতা নিশ্চিত করা। 3 নম্বরে যে মূল যে বিষয়টা ছিল, যে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হয়েছে, যে কথাগুলো আমরা কিছুক্ষণ আগেও বললাম, সেনাবাহিনী সাবেক বর্তমান মিলে, এবং নাগরিক স্বাধীনতার অনিশ্চয়তা করা, যে নাগরিকরা কথা বলতে পারতো না, তাদেরকে গুম করে দেওয়া হতো। তো এই 3টা জিনিস পুনঃপ্রবর্তন করার জন্য একটা অঙ্গীকারনামায় স্বাক্ষর, যে যারা ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে তারা কি করবেন, তারা এই সাংবিধানিক যে এই যে বন্দোবস্তের কথা বলছেন বা সাংবিধানিক যে সংস্কারের কথা বলছেন, যেন ফ্যাসিজম তৈরি না হয়, সেটি ওনারা পুনঃপ্রতিষ্ঠিত করবেন, সংবিধানটাকে প্রয়োজনীয় সংশোধন, কারেকশন যেটা। আর প্রশাসনিক সংস্কারটা দরকার। আপনি জানেন যে প্রশাসনে যে আমি আমার ছাত্র বন্ধুটির প্রতি শ্রদ্ধা রেখে, সম্মান রেখে, স্নেহ রেখে বলতে চাই, দেখেন, বিপ্লব এই সংস্কারের জন্য হয়নি, এই গণ অভ্যুত্থান এই সমস্ত সংস্কারের জন্য হয়নি। আমার মনে আছে 18 সনে প্রথম এই কোটা বিরোধী আন্দোলন থেকে বা কোটা সংস্কার আন্দোলন থেকে এই সূত্র। 18 বছর নির্বাচন হয়নি, ঠিক আছে, অর্থনীতি লোপাট হয়ে গেছে, সেটাও মানছি আমি। মানুষের বাক স্বাধীনতা ছিল না, গণতন্ত্রহীন বাংলাদেশ ছিল, সেটাও আমি মানছি। বিস্ফোরণও বাংলাদেশে ঘটেনি। বিস্ফোরণটা ঘটল কখন? যখন আবেদ আলী কোটা তৈরি হলো, যখন আমার ছাত্র বন্ধুরা মনে করলো যে বাংলাদেশে ভয়াবহ রকমের একটি বৈষম্য হচ্ছে, চাকরির ক্ষেত্রে, পদোন্নতির ক্ষেত্রে, নিয়োগের ক্ষেত্রে, নাগরিক সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে। এই একটি দাবি, এই যে বৈষম্য, সেই বৈষম্যের এটা স্ফুলিঙ্গর মতো ছড়ে গেল সারা দেশে। ছাত্ররা নামলো, তাদের আহ্বানে আমরা নামলাম, সাংবাদিকরা নামলো, সকল শ্রেণী পেশার মানুষরা নামলো। প্রশ্ন হলো, জুলাই সনদ আপনি কোন জায়গায় এই বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করা, মেধাবীদের বাংলাদেশ তৈরি করা? আপনি যতগুলা কথা আপনি বলছেন, এই সমস্যা আইনি ভিত্তি থাকবে না কেন? আপনি জুলাই সনদ যে অঙ্গীকারনামা যে তৈরি হলো, যে আপনি কি করবেন, নোট অফ ডিসেন্ট সহ, সেখানে সমস্ত রাজনৈতিক দল স্বাক্ষর করছে, এনসিপি করেনি, না করতে পারে। আপনি শতভাগ লোক এক জায়গায় হ্যাঁ বলবে, এটা তো গণতন্ত্র না। গণতন্ত্রের মূল বিউটি হলো যে একটি মতের পক্ষে কোনো মানুষ বেশি থাকবে, কোনো মানুষ কম থাকবে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু একটু আসবে। তবে আমি ওনাদের সাথে এটি একমত যে এটি যেন কাগজে একটি দলিলে পরিণত না হয়। এখন এটি আপনি আইনে পরিণত করবেন কি করে আমাকে বলেন? অন্তর্বর্তী সরকার কি কোনো কিছু জারি করতে পারবে? হ্যাঁ, রাষ্ট্রপতি প্রজ্ঞাপন জারি করতে পারেন, কিন্তু সেই প্রজ্ঞাপন জারি করলেও তো পরবর্তী পার্লামেন্টে আপনাকে যেতে হবে, যদি আপনি গণতন্ত্রের নর্মস যদি আপনি পালন করেন। তো সেটা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন না। তো অপেক্ষা না করলে আপনি কী করবেন? গণভোট।
অধিকাংশ দল, রাজনৈতিক দল গণভোট মেনে নিয়েছে। এখন গণভোটের সময়সূচি নিয়ে আরেকটি প্রশ্ন আছে, আগে হবে না পরে হবে, সেটি আরেকটা ডিবেট। তাহলে এই গণভোট যদি হয়, ওই ডিবেটটাও তো আমরা করতে চাই। করতে চাই, আমি করব। আপনি যদি এই জুলাই সনদের যদি সাংবিধানিক স্বীকৃতি চান, তাহলে আপনি নির্বাচনের দিন আপনি গণভোট করেন। সেখানে আপনি বলেন যে জুলাই সনদে যে সমস্ত বিষয়গুলো, অঙ্গীকারনামাগুলো আছে, সেই অঙ্গীকারনামার পক্ষে আপনারা হ্যাঁ বলেন না না বলেন। তাহলে এটা যদি হ্যাঁ জয়যুক্ত হয়ে যায়, তাহলে তো আপনার সাংবিধানিক স্বীকৃতি তো হয়ে গেল, এটার তো নিশ্চয়তা হয়ে গেল। তাহলে এটি নিয়ে আপনাকে সাংবিধানিক বিধি ব্যবস্থার বাইরে গিয়ে আপনি সংবিধানকে রহিত করে, সংবিধান শূন্য দেশ তৈরি করে আপনি এর আইনগত ভিত্তি দেবেন কিসের ভিত্তিতে? আপনি বললেন বিপ্লবী সরকার তো আমরা করিনি, ভুল তো করছি আমরা 5 তারিখে। সেদিন কেন বিপ্লবী সরকার গঠন করলেন না? তাহলে তো সংবিধান অটোমেটিক্যালি রহিত হয়ে যেত, ওটা স্থগিত হয়ে যেত, আপনি নতুন করে একটা সংবিধান তৈরি করতেন। আপনি তো এই সংবিধানকে কেন্দ্র করে আমরা এই সরকারটা গঠন করেছি। অতএব এখন তো বিপ্লবী সরকারের কথা বলে তো কোনো লাভ নেই, এখন আপনাকে গণতান্ত্রিক পথটাই যেতে হবে। তো সেটা যদি যেতে হয়, আপনি রাষ্ট্রপতিকে তো প্রজ্ঞাপন জারি করাতে, অধ্যাদেশ জারি করাতে পারেন, সরকার প্রজ্ঞাপন জারি করতে পারে, অথবা এটা গণভোটের মাধ্যমে আইনগত ভিত্তি আপনি দিতে পারেন। যে কোনো একটা জায়গায় শিশিরকেই প্রশ্নটা করি যে গণভোটার জাতীয় নির্বাচন একসাথে হলে কি সমস্যা হবে? আচ্ছা, আমি একটু হাসান স্যার একটু মানে কথার একটু উত্তর দিই এই প্রসঙ্গে। যে উনি বললেন যে আমরা এখন 72-এর মুজিব ইন্দিরা সংবিধান বলে সব কিছুকে মানে বাদ দিলে হবে না, সংবিধান অনুযায়ী আমরা মানে 104 অনুযায়ী, সংবিধান ধারা অনুযায়ী আমরা শপথ নিয়েছি। প্রথমত হচ্ছে এই মানে আওয়ামী লীগের এই কাটছাট করা সংবিধানকে ওনাদের নেত্রী এবং আমরা সকলে তাকে যাকে শ্রদ্ধা করি, বেগম জিয়া এবং বিএনপির সিনিয়র অনেক নেতাই বলেছেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে, বাতিল করা হবে। তো আমরা তো নতুন কোনো দাবি করিনি, বেগম জিয়ার প্রতি সম্মান শ্রদ্ধা রেখে আমরা একই দাবি করেছি, কিন্তু যারা দাবি করেছে তারা সরে গেছে দাবি থেকে। আমরা মনে করি এটি দুর্বিসন্ধিমূলক। দ্বিতীয়ত হচ্ছে উনি বলছে আমরা তো ওই 72-এর মুজিব ইন্দিরা সংবিধান অনুযায়ী তো শপথ নিয়েছি। আমরা শপথ নিইনি, আমরা শপথ নেয়ার তো দূরের কথা, আমরা যখন রাস্তায় রাজপথে তার আগেই তৎকালীন বিদ্যমান পলিটিক্যাল পার্টিগুলো বিএনপি জামাত সহ আর অন্যান্য পার্টিগুলো ক্যান্টনমেন্টে ক্ষমতা ভাগবাটোয়ারা নিয়ে বসে গেছে, রাষ্ট্রপতি চুপুর কাছে চলে গেছে, কিছুই জানি না আমরা, পরে শুনি তারা অলরেডি সিটিং দিয়ে ফেলছে। তো এখন আমার কথা হচ্ছে, আপনারা বলছেন এখন নতুন করে আমরা সংবিধানের কথা বলছি, 18 কোটা আন্দোলনেও কিন্তু আমি রাজপথে ছিলাম, আমি 18 কোটা আন্দোলনের একজন যোদ্ধা। তো আমাদের এই সংস্কার তো এই ছাত্র জনতা অনেক আগ থেকে চাই আসছে, নতুন করে তো আর না। তো এখন আপনি যদি বলেন যে এখন নতুন করে আমরা এটা করলে হবে না, তো আমরা তো জাতীয় সরকারের প্রস্তাবও তো আপনাদেরকে দিয়েছি, বিএনপির কারণে তো জাতীয় সরকারটা হয়নি, বিপ্লবী সরকার তো দূরের কথা, জাতীয় সরকারে মানেননি, তাহলে দোষটা কার? এখন যদি বলেন যে আমরা করি নাই কিছু, দোষটা তো আপনাদেরকে কোন প্রস্তাবটা তখন আমরা দেই নাই, বরং আপনারা তো আমাদের প্রস্তাব না শুনে আপনারা ক্যান্টনমেন্টের প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন, যার কারণে এখন বলতেছেন সংস্কার হচ্ছে না, যার কারণে এখন বলতেছেন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে। আপনাকে আগে জানতেন না? ক্যান্টনমেন্টে যাওয়ার আগে রাষ্ট্রপতি যুবলীগ নেতা চব্বির কাছে যাওয়ার আগে জানতেন না এখানে সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে? আপনাকে কে ম্যান্ডেট দিয়েছে যুবলীগের নেতা চব্বির কাছে যাওয়ার জন্য? আপনি কই ম্যান্ডেট পাইছেন? আমি একটা কথা বলি শিশির, আমি সেটি হলো যে আপনারা এই যে সংবিধান পুরোটা বদলে ফেলা, এই বিষয়টা কি আপনারা যে সময় অভ্যুত্থান হলো তখন ভেবেছিলেন কিনা? আমরা অভ্যুত্থানের পরে বলেছি নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে, আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের সেকেন্ড রিপাবলিক লাগবে। আমরা বলেছি দ্বিতীয় সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার জন্য, আমরা বলেছি যুবলীগ নেতা চুপ্পুকে অপসারণ করার জন্য, এবং আন্দোলন করেছি। আমরা বলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, বহু কষ্টে শুধু আওয়ামী লীগটা নিষিদ্ধ করতে আমরা সক্ষম হয়েছি। শিশিরের দাবি যে তারা ওই অভ্যুত্থানের সময় বলেছিল, আমরা তো ডে ওয়ান থেকে দাবি করে আসছি, নতুন কখন এটা? আমি একটু বলি, শিশির সাহেব বোধহয় বুঝতে ভুল করেছেন আমাকে। আমি বিএনপির প্রতিনিধি হিসেবে এখানে আসিনি, অর্থাৎ বিএনপির প্রতিনিধিকে এসব প্রশ্ন করলে ভালো হতো। আমি যেটা বলছি, চপ্পু সাহেবের কাছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে কে গিয়েছিল? বিএনপির কোন নেতা গিয়েছিলেন? আর্মির গাড়িতে চড়ে কারা গিয়েছিলেন সেদিন? এনসিপির দুইজন নেতা। আমি একটু বলি, সেদিন কিন্তু বিএনপির কোনো নেতৃবৃন্দ যাননি, জামাতের কোনো নেতৃবৃন্দ যাননি, কাউই যাননি। কারা গিয়েছিলেন সেদিন? আজকে আমি শিশিরকে প্রশ্ন করি, আমি শেষ করি শিশির, আমি যখন কথা বলেছি আমি কিন্তু কোনো কথা বলিনি, আপনি লেখেন বলবেন। শপথ কি বিএনপির কেউ নিয়েছিল চপ্পু সাহেবের কাছে?
মহামান্য রাষ্ট্রপতির কাছে শপথ কে নিয়েছিল? বিএনপির কোন নেতা নিয়েছিল? কে জাতীয় সরকার রাজি হলো না হলো? আমি বলছি ভুল তো সেই দিনই হয়েছে, বিপ্লব সরকার 5 তারিখে আপনারা করতেন। আমি আপনারা বলতে আপনাকে বলছি না, যারা রাজনীতিবিদ আছে সবাইকে বলছি, সবাইকে বলছি। আর রাজনীতি এটা তো স্ট্যাটিক না। বেগম খালেদা জিয়া বলছেন সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে, তার মানে উনি এটাকে কোন প্রেক্ষাপটে বলছেন বা আদৌ বলছেন কিনা আমি জানি না। তবে আমি এতটুকু বলি যে আপনি সংবিধানে প্রয়োজনীয় সংশোধন হতে পারে, সংযোজন হতে পারে, পরিমার্জন হতে পারে, বিয়োজন হতে পারে, তারও একটা পদ্ধতি আছে। কিন্তু আপনি সংবিধানই মানবেন না, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেবেন, দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি করে রাষ্ট্রে একটি ক্রাইসিস তৈরি করা, এটা খুব বুদ্ধিমানের কাজ নয়, কোনো দায়িত্বশীল রাজনৈতিক দলের কাজ নয়। আরেকটা আমি বলি, এখন আপনার এখনকার তরুণ প্রজন্ম যদি চায় তারা তাদের দেশের সংবিধানের কিছু কিছু জিনিস এইভাবে পরিবর্তিত হয়। দেখেন রাজনৈতিক দল তো বাংলাদেশে অনেকগুলা, এই ঐক্যমত্য কমিশনের আলোচনায় আপনি একা চাইলে তো হবে না, একা চাইলে তো হবে না, সংখ্যাগরিষ্ঠ মানুষ চাইতে হবে, সংখ্যাগরিষ্ঠ দল চাইতে হবে। এবং এই সংখ্যাগরিষ্ঠতা কী করে মেজার করবেন? আপনি গণভোটে যাচ্ছেন, বিএনপি রাজি হয়েছে গণভোটে, জামাত রাজি হয়েছে গণভোটে, এনসিপিও রাজি হয়েছে গণভোটে, রাজি হয়েছে। তাহলে গণভোটে রাজি হলে জনগণের উপরে ছেড়ে দেন, রাষ্ট্রের মালিক তো জনগণ। এবং এ সমস্ত যে কোনো বিষয়ে আপনি জনগণের রায়টাই হলে গুরুত্বপূর্ণ, তা আপনি গণভোটে যান না কেন? বিএনপি কি বললো বাদ দেন, আপনি জামাত কি বললো আপনি বাদ দেন, বরং আপনি জনগণ কি বললো সেই বিষয়টা আপনি দেখেন। আমি বললে তো হবে না। আমি একটু বিরতিতে যাব, বিরতির পরের স্পেলে আমি আজকে ইন্ডিয়ায় দি প্রিন্ট একটি কলাম লিখেছে, ওইটি নিয়ে একটু আলোচনায় যাব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরে আসছি। আবার ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি আরও দুটি বিষয় আনছি। শিশিরকে উদ্দেশ্য করে বলছি যে আপনি আজকে ডক্টর বিএনপির যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করতে গিয়েছিলেন তারা কয়েকজনের নাম দিয়েছেন, 4 জন উপদেষ্টার নাম দিয়েছেন, কয়েকজন সচিবের নাম দিয়েছেন। কারা কারা তারা? হ্যাঁ, এই অভিযোগে কোনো উপদেষ্টা রাজনীতি বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন এই অভিযোগও বিএনপি জানিয়েছে এবং এরা বিতর্কিত উপদেষ্টা। আর আরেকটি বিষয় আছে যেটা আমি প্রথমেই বলেছিলাম যে জিএম কাদের অনুষ্ঠান করে বলছেন যে আওয়ামী লীগ আর জাপাকে বাইরে রেখে নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমি জাতীয় পার্টিকে দিয়ে শুরু করি। আমরা শুরু থেকে বলেছি জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই জাতীয় পার্টি বিগত 17 বছর গুম খুনের সাথে জড়িত ছিল এবং আওয়ামী লীগের এই গুম খুনকে সমর্থন দিয়ে গিয়েছিল এবং তারা রাস্তায় কোনো ধরনের এর প্রতিবাদ করেনি। 14 দল করেনি, 14 দল ছিল আওয়ামী লীগের জোট সঙ্গী এবং আওয়ামী লীগ যতবার সরকার গঠন করেছে 14 দল তার অংশ নিয়েছে, প্রকাশ্য অপ্রকাশ্যে সকলভাবে নিয়েছে, আসন পাক আর না পাক। হ্যাঁ, আমরা কখনোই জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে আলাদা কিছু দেখি না। আমরা টোটালি এখানে 14 দল আওয়ামী লীগ সব কিছুকে আমরা এখানে ইন্ডিয়ান এজেন্ট হিসেবে কল্পনা করি। আমরা যেটা বলেছি আপনি এরা সবাই ইন্ডিয়ান এজেন্ট। হ্যাঁ, আমরা এখানে 14 দল বলতে আসলে কিছুই নাই, এখানে সব ইন্ডিয়ান প্রক্সি। এখন জিএম কাদের হচ্ছে বাংলাদেশে ভারতের সবচেয়ে বড় প্রতিনিধি, কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে এখানে দ্বিতীয় সর্বোচ্চ কোনো সে ছাড়া অন্য কোনো ফিগার নাই, যার কারণে সে এখন খুবই তার মনে হচ্ছে তো এরকম তার প্রমোশন হয়েছে। শেখ হাসিনার কারণে সে ছিলেন মানে ভাইস প্রেসিডেন্ট, তার মনে হচ্ছে সে এখন সভাপতি হয়ে গেছে, দেখবেন তার উদ্যত্ত আস্ফালন। অথচ ছাত্র জনতা কিন্তু এখন পর্যন্ত সরকারকে মানে অনুরোধ জানিয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে ছাত্র জনতা খুব মানে একটা সময় নেয় যে আর ধৈর্যের মানে বাঁধটা ভাঙার। সরকার যদি এখানে যদি তার শুভবুদ্ধির উদয় না হয়, আমার মনে হচ্ছে জিএম কাদেরের প্রতি ছাত্র জনতার এই ধৈর্যের বাঁধ খুব দ্রুত ভেঙে যাবে এবং তার যে বিপ্লবকে অভ্যুত্থানকে যেভাবে সে এখানে ভিলিফাই করার চেষ্টা করছে এবং নিজে আবার এখানে আওয়ামী লীগকে ফেরানো, নিজেও আবার ফেরার যে একটা মানে ষড়যন্ত্র করছে ভারতের প্রেসক্রিপশনে, এটা কিন্তু দেশের মানুষ জানে। সে বলে নাই 2023 সালে যে ভারত সফর করার পরে এই জাতীয় ইলেকশনের আগে যেটা শেখ হাসিনা দামি ইলেকশনটা করলো, সে বলে নাই আমি ভারতের অনেক বড় বড় কর্মকর্তার সাথে সাক্ষাৎ করে এসেছি,
অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছে, কিন্তু আমি আর একটি কথাও বলতে পারবো না, কারণ আমার অনুমতি নেই। আপনি দেখেন, তখন আমরা মনে করছি শেখ হাসিনা ছিল, আওয়ামী লীগ মানে ইন্ডিয়া তখন তার প্রতি চাপ ছিল, এই জন্য সে কিছু বলছে না। কিন্তু এই যে 14 মাস হয়ে গেছে, এখন তো আর আওয়ামী লীগ নাই, ইন্ডিয়াও তেমন নাই, এখন তার কি অনুমতি হয় নাই? এখন সে খুলতে মুখ খুলতে পারে না, সে বলতে পারে না ভারত সরকার আমাকে এই বলছে। এখন পর্যন্ত তার বলার অনুমতি নাই, এটাই আমরা মনে করি। এই যে তার অনুমতি নাই, তার প্রভু বা তার বস তাকে অনুমতি দেয় নাই, এই জন্য আমরা বলছি যে সে হচ্ছে এখানে ভারতীয় কর্মকর্তা। সুতরাং 14 দলকে কখনোই এখানে রাজনৈতিক স্পেস দেওয়া হবে না। এবং জার্মানির নাৎসিদেরকে যেভাবে রাজনীতি থেকে নিষিদ্ধ করা হয়েছে, তাদেরও এই মানবতা বিরোধী অপরাধের জন্য, শিশু হত্যার জন্য, গণহত্যার জন্য এবং এই বিমান হামলা করে মানুষকে খুন করার জন্য তাদেরকেও এখানে নাৎসিদের মধ্যে নিষিদ্ধ করতে হবে। এবং তাদের কৃতকর্মের জন্য তাদেরকে নিষিদ্ধ করতে হবে, তাদের প্রতি বেআইনসাফি না, বরং তাদের কৃতকর্মের। তাহলে এই মুহূর্তে আপনার কথা থেকে আমার কাছে একটা প্রশ্ন আসলো যে এই মুহূর্তে আসলে কোনটা করা উচিত, যে বিচারটাই করা উচিত, নির্বাচনের দিকে যাওয়া উচিত? অবশ্যই নির্বাচন তো একটি হবেই, আমাদের বিচার তো আপনার চলমান প্রক্রিয়া, বিচার তো হচ্ছেই। আমরা তো দেখছি 13 নভেম্বর হয়তো শেখ হাসিনা রায় হয়ে যাবে, তারপরে আমরা চাই জাতীয় পার্টি জিএম কাদেরও রায় হয়ে যাক, তার বিরুদ্ধে সরকার সমন জারি করুক। বিরুদ্ধে কি রায় হবে? সরকার, আমরা তো চাচ্ছি সরকারকে তার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য। সরকার তো মামলা দিতে পারে, কারণ সে তো ক্ষমতার অংশীদার ছিল, সে তো এই আয়নাগর, যে সরকার আয়নাগর হয়েছিল সেই সরকারের সে মন্ত্রী ছিল, সে বিমান ও পর্যটন মন্ত্রী ছিল না তখন তো আয়নাগর শুরু হয়েছে, তাহলে তো সে তো ওই সরকারের অংশ। হাসনাত আলী, আপনার কাছে আসছে যে শিশির যে বক্তব্যগুলো বলছেন, এর জায়গায় আপনার যৌক্তিক মনে হচ্ছে কোনটা? দেখেন, আমি ঠিক ওইভাবে না বলে, আমি জিএম কাদের সাহেব বলছেন যে জামাত এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে রেখে নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে। আমি আজকে পাল্টা প্রশ্ন করতে চাই আপনার টেলিভিশনের মাধ্যমে জিএম কাদের সাহেবকে। 18 বছর দেশে ফ্যাসিজম তৈরি করতে বিএনপির মতো একটি বৃহৎ দল, জামাতে ইসলাম, অপরাপর দলগুলোকে বাহিরে রাখতে বাধ্য করলেন। 14 সনের নির্বাচনে যাবেন না, ভোটেই দাঁড়ালেন না, গল্প খেললেন, হাসপাতালে ভর্তি হলেন, নাটক করলেন, হাসপাতালে অ্যাম্বুলেন্স নিয়ে যায়নি, কিন্তু র‍্যাবের গাড়িতে, এবং দেশের মানুষের জনগণের মালিকানা ছিনতাই করলেন, দেশ ধ্বংস হলো না। 18 সনে রাতের বেলা ভোট করলেন, দেশ ধ্বংস হলো না। 24 সনে তুমি আমি ডামি নির্বাচন করলেন, দেশ ধ্বংস হলো না। পালিয়ে গেল যে দলটি, পালিয়ে গেল তার নেতাকর্মীদেরকে রেখে জনরোষে, সেই দলটিকে নির্বাচন অংশগ্রহণ করতে বাধা দিয়েছে কে? এখন পর্যন্ত কি রাষ্ট্র বলেছে নির্বাচন করতে পারবে না? তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে। শেষ করি, জাতীয় পার্টিকে কি এখন পর্যন্ত বলেছে ভোট করতে পারবে না? ভয় কোথায়? নির্বাচন আসুক, আপনি দাঁড়াবেন, জনগণের কাছে যাবেন, জনগণ ভোট দিলে আপনি নির্বাচন করবেন। আর যদি অপরাধী হয়ে থাকেন, বিচারের কাঠগড়ায় দাঁড়ান। না, তাকে কিন্তু এই যে তরুণরা কিন্তু বলেই দিচ্ছে যে জাতীয় পার্টি নির্বাচনে গেলে নির্বাচনী পরিবেশ নষ্ট হবে। আমি বলছি যে এখন পর্যন্ত সরকার বা নির্বাচন কমিশন তাদেরকে নির্বাচন করতে পারবে না এরকম কোনো ঘোষণা দিয়েছে কি না? তাহলে উনি ভারত থেকে ফিরে এসে বললেন আমি কিছুই বলতে পারবো না, এখন উনি কার নির্দেশে এত কথা বলছেন? সেটিও তাকে ডেকে জিজ্ঞাসা করা দরকার যে আপনি অনুষ্ঠানে একদম শেষ প্রান্তে আমরা 2 মিনিট 1 মিনিট 2 মিনিট সময় দেবো, দুইজনই আলোচনা করেন। আজকে দি প্রিন্ট নামে একটি ওদের, এটি ফেসবুক কেন্দ্রিক পত্রিকা, এটা সংবাদপত্র প্রিন্ট, আজকে একটি নিউজ ছাপিয়েছে। সেখানে ফার্স্ট পেজে দেওয়া হলো, তারেক রহমান ওয়াজ ওয়ান্স দ্য ফেস অফ করাপশন, নাও হি কুড হেল্প সেভ বাংলাদেশ। আর ভেতরে যা বলছে সেখান থেকে তারা ওই ইন্ডিয়ার থেকে লেখাটা যেমন হয় আর কি, যে আসলে শেখ হাসিনা ভালোই চলছিল, তারপরে তারেক রহমান তারও অনেক ক্রেজ আছে, এই ধরনের কিছু কথা আছে। আমার কথা হলো যে এই যে তারেক রহমান একসময় করাপশন ছিল, আর এখন নাও হি কুড হেল্প সেভ বাংলাদেশ, ইন্ডিয়া এইসব ইয়ে করছে, এটা কি কোনো? আমি এটা ছোট করে বলি, গত 18 বছরে তারেক রহমানের বিরুদ্ধে সাবেক প্রধানমন্ত্রী তন্ন করে খুঁজেও একটি দুর্নীতির মামলা, অর্থ পাচারের মামলা, লোপাট করার মামলা দিতে পারেননি। তো এটি তো তারেক রহমানের ব্যক্তি চরিত্রকে, ইমেজকে ভুলণ্ঠিত করার জন্য যে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে কলঙ্কিত করা হয়েছে, সেটিকে ইঙ্গিত করা হয়েছে। কিন্তু আপনি বাংলাদেশের আজকের যে বাস্তবতা, সেই বাস্তবতা হলো যে তারেক রহমান কয়েকদিন আগে, প্রায় বহুদিন 17 বছর পরে
বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়েছেন। এরপরে গোটা দেশের রাজনীতির কালচার, Turnover মানুষের করছেন। অবস্থা কিন্তু একটা ভিন্ন সিনারিও মানুষ দেখেছে। এটিই বাস্তবতা যে বেগম খালেদা যে এখন তো আর বিএনপির নেত্রী নন, তিনি তো এখন জাতীয় নেত্রী, সকল দলমতের নেত্রী। তারপরে বিএনপির নেতা হিসেবে তারেক রহমানের যে তরুণদের মধ্যে যে গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে গত 18 বছর, মানুষ মনে করে যে তারেক রহমান একজন পরিণত যুবকে পরিণত হয়েছে এবং তার মধ্যে মানুষ এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পায় তার কথার মধ্য দিয়ে। অতএব সেই জায়গা থেকে তারেক রহমান যে লিখেছে যে বাংলাদেশের সেভ করার ক্ষেত্রে সহযোগিতা করবেন, এই মুহূর্তে বিএনপি ছাড়া উপায়ও নাই বাংলাদেশকে বাংলাদেশের। সহযোগিতা করার কে আছে বিকল্প? আমাকে সেই আচ্ছা, জায়গায় আমি একটু সেই জায়গা থেকে যথার্থই তারা লিখেছে। আমি শিশিরকে একটু অন্যভাবে জিজ্ঞেস করতে চাই, সেটি হলো যে তারেক রহমান দেশে ফিরে এলে রাজনীতির কি পরিবর্তন হবে, আপনারা কি মনে করছেন? আমরা মনে করি বাংলাদেশে যারা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে সামিল ছিলেন, দেশের বাহিরে দেশের ভিতরে সবাইকে যারা রাজনৈতিক কর্মী ছিলেন, সবাই তার রাজনৈতিক মানে যে ডেস্টিনেশন সেখানে আসুক বা তার যে গন্তব্য সেখানে আসুক। তারেক রহমান বাংলাদেশে আসলে বাংলাদেশের বিএনপির জন্য অনেক ভালো হবে। বিএনপি যদি বাংলাদেশের মানুষের কাছে যাইতে পারে, দোরগোড়া পৌঁছাতে পারে, তারেক রহমানের মাধ্যমে যদি আরও উজ্জীবিত হতে পারে, জনগণ বিএনপি গ্রহণ করে নেবে। আর যদি জনগণ বিকল্প আরও ভালো কিছু পায়, যদি মনে করেন আমাদের এনসিপি থেকে আরও ভালো কিছু পায়, জনগণ তখন সিদ্ধান্ত নেবে কাকে ক্ষমতায় বসানো যায়। আমরা তো মনে করি এই আচ্ছা, গণতান্ত্রিক এই আমি প্রতিযোগিতা, আমি আমি এটা যে খুবই অ্যাঙ্গেলটা স্বাস্থ্যকর। আমি আপনাকে 30 সেকেন্ড বেশি দেব, এটা ডক্টর হাসান তো বলে ফেলেছেন। এইখানে ভারতের যে হঠাৎ করে আমি ক্রোকোডাইল টিয়ার্স বলবো না, এই যে তারেক রহমানকে নিয়ে আমি একটু বলে দিই ওনার আগে, স্যারের আগে, ভারতের যেই কোনো মিডিয়ায় যদি কোনো বাংলাদেশের জাতীয়তাবাদী নেতাদেরকে এনসিপি, জামাত বা অপরাপর যত বিপ্লবী শক্তিদেরকে কোন প্রশংসা করে, আমি এটা সন্দেহ চোখে দেখি। হয়তো ওরা ঠিক আছে। মানে আমি- দেখি, আমি- আর আমি- বাংলাদেশের বিরুদ্ধে যত গুজব এই বিগত মানে আমি আপনার কাছে 1.5 এটা বছর জানতে চাই, সবচেয়ে বেশি করেছে যদি ভারতের আমরা- মিডিয়া, এবং এটা ডেলিভারেটলি তারা নিয়মিত করে যাচ্ছে। সুতরাং এই যে প্রশংসাটুকু করে, এর মধ্যেও কোনো না কোনো ওদের দুর্বিসন্ধি থাকতে পারে। হ্যাঁ, এই এরা দুর্বিসন্ধিটা আমার পক্ষে কি যদি প্রশংসা এমন করে, হলো কিনা যে- আমি ভয় পেয়ে যাবো যে ভারত আমার প্রশংসা কেন করতেছে। এই দুরভিসন্ধিটা যদি কি এমন কিনা যে বিএনপির সাথে হয়তো বা উচ্চ পর্যায়ের কোনো দলের ভারতের সাথে এক ধরনের সমঝোতা আসছে? আমি সরাসরি সেভাবে বলবো না, তবে বিএনপির কিছু নেতাদের কথায় ভারতের কিছু মানে ভারতপন্থীদের কথার সাথে মিলে যাচ্ছে, এটা বলবো। কিন্তু আমি সরাসরি কাউকে আমি এভাবে মানে প্রমাণ ছাড়া বলতে পারবো না। ডক্টর হাসনাত আলী, যে আলোচনা ছিল আপনি 30 সেকেন্ডের জন্য শেষ করতে পারেন। দেখেন, আমি আগাগোড়াই আপনাকে বলি, ভারত কি বলল, আমেরিকা কি বলল, চায়না কি বলল, সেটা একেবারেই ইনসিগনিফিকেন্ট। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে গ্রহণ করলো কিনা সেটি গুরুত্বপূর্ণ। আমি তার সাথে একমত যে বিএনপি তার 31 দফায় জনগণের কাছে যাবে। আগামী ভোটের নির্বাচনের আপনারা আগে দুজনকেই- জনগণ যদি তারেক রহমানকে গ্রহণ করে তাদের রায় প্রদানের মধ্য দিয়ে, তারপরে বিএনপি সেই জনরায় বাস্তবায়নে তাদের কর্মকাণ্ড আগামী 5 বছর আপনাদের দুজনকেই ধন্যবাদ দেখবে। এটাই জাতি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যেটি হাসনাত আলী যেটি বললেন যে বাংলাদেশকে বাংলাদেশের মাধ্যমে উঠতে হবে, বাংলাদেশের রাজনীতিবিদদেরকে বাংলাদেশের জনগণের উপর উঠতে হবে, না হলে আজকে যিনি চলে গিয়েছেন ভারতে, আবার এর আগে আমরা আরেকটা দলের নেতাদের দেখেছি যে তারা পাকিস্তানে গিয়েছে যুদ্ধের পরে, এই যে এই বিষয়গুলোর কিন্তু পুনরাবৃত্তি ঘটবেই। শেষ করছি আজকের ইস্পাহানি মিডিয়া প্রতিদিন আওয়াজ।